আসসালামু আলাইকুম সবাইকে 90 ডিগ্রি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের সমাধান করব। গত বছরের সাথে এবছরের নতুন বইয়ে কিছু পার্থক্য রয়েছে, তো আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা এখানে সূচিপত্র দেখতে পাচ্ছি, যেখানে প্রথম অধ্যায়ে আমাদেরকে দেয়া আছে সংখ্যা ও স্থানীয় মান। আমরা শিখব ও সংখ্যা পড়ি ও কথায় লিখি, গণনা, সংখ্যার তুলনা, স্থানীয় মান, স্থানীয় মানের সাহায্যে সংখ্যার তুলনা, জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন এবং ক্রমবাচক সংখ্যা। চলুন তাহলে আমরা শুরু করি। আমাদেরকে দেয়া আছে সংখ্যা ও স্থানীয় মানের প্রথমেই সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100 পর্যন্ত। আমরা প্রথম শ্রেণীতে শিখে এসেছি 1 থেকে 20 পর্যন্ত। এখানে আমাদের শুরু হচ্ছে 21 থেকে 100 পর্যন্ত। আমরা ব্লক আকারে গণনা করা শিখেছি বা সংখ্যা পড়া শিখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছোট ছোট ব্লক, যেগুলোকে আমরা ব্লক বলছি বা আপনারা এখানে বর্গ বলতে পারেন, এগুলোর সাহায্যে আমরা গণনা করা শিখব। তাহলে এখানে এই ছোট ছোট ব্লক কতগুলো আছে, আমরা কতর দল তৈরি করি। আমরা জানি আমরা 10-এর দল তৈরি করি। প্রথমে সবচেয়ে সহজ উপায় হচ্ছে 10-এর দল তৈরি করা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা একের দলে কত হয়? 10 আমরা জেনেছি। তাহলে এখানে এরকম কয়টা আছে? 2টা আছে। তাহলে 2টা 10-এর দলে হবে 20। এর সাথে আরো একটা সংখ্যা বা একটা ব্লক মিলে আমরা কি পাচ্ছি? 21 পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে এর পরবর্তীটাতে 22 23 24 25 26 27 28 29 30 এভাবে তিনটা, দেখুন আমাদের 10 10 10-এ তিনটা দল হয়ে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি 30। একইভাবে 31 32 33 34 35 36, তারপরে 37 38 39 40। 40-এ 10-এর দল 4টা হয়ে গেল। এরপরে 10-এর দলের সাথে আরও একটা যোগ করে 41, 2টা যোগ করে 42, এভাবে করে আমরা 43 44 45 46 47 48 এবং আমরা এখানে পাচ্ছি 49 50। একইভাবে যদি আমরা পরবর্তীগুলো দেখি তাহলে 51 52 53 54 এভাবে করে 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। তাহলে আমরা পড়া শিখে গেলাম। এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? সংখ্যাটি কত? 24। আমরা কি লিখব? কথায় আমরা লিখতে পারবো 24। এরপরে 47 47, এরপরে দেয়া আছে 32, এরপরে দেয়া আছে 59, এরপরে দেয়া আছে 87, এরপরে দেয়া আছে 75, এরপরে দেয়া আছে 93, এরপরে দেয়া আছে 89, এরপরে দেয়া আছে 86, এরপরে দেয়া আছে 99, এরপরে দেয়া আছে 100। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এখন আমাদেরকে কি দেয়া আছে? আমাদেরকে বলছে
কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। তো এখানে একটা উদাহরণ দেয়া আছে 16 জন। আমরা এভাবে করে অন্য পরিবারের গুলো তাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি এভাবে যদি সবাই অনেকে একসাথে থাকে তখন আমরা তাদেরকে যৌথ পরিবার বলি। তাহলে এভাবে একটি পরিবারের সদস্য সংখ্যা কত সেটা আমরা এখানে লিখব। হতে পারে 11 জন, হতে পারে 8 জন, হতে পারে 13 জন, হতে পারে 6 জন, এভাবে হতে পারে। তো ওগুলো আমরা গণনা করে লিখব এখানে। একইভাবে বলা আছে কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। আমরা ঠিক একইভাবে আম গাছ কতগুলো আছে, ধরেন 8টি, কাঁঠাল গাছ হতে পারে 7টি, পেয়ারা গাছ হতে পারে 9টি, নারকেল গাছ হতে পারে 2টি, জাম গাছ হতে পারে 1টি, সুপারি গাছ নাও থাকতে পারে 0। এভাবে করে আমরা লিখতে পারি আমাদের মতো। এরপরে বলা আছে তোমার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। আমরা এখানে বালক যদি 20 জন থাকে তাহলে 20, 21 জন থাকলে 21 এভাবে আমরা লিখব। বালিকা যদি 22 জন থাকে সেভাবে লিখব। 23 জন থাকলে 30 জন থাকলে সেভাবে করে লিখব। এভাবে করে আমরা দ্বিতীয় শ্রেণীতে একইভাবে আমরা লিখতে পারি 40 জন বালক, ধরলাম 21 জন বালিকা। এভাবে তৃতীয় শ্রেণীর জন্য, চতুর্থ শ্রেণীর জন্য এবং পঞ্চম শ্রেণীর জন্য আমরা আমাদের মতো লিখে নিতে পারবো। এখানে আমাদেরকে পরবর্তীতে কি দেয়া আছে? গণনা করা। আমরা 10-এর দল গঠন করা প্রথম শ্রেণীতে জেনেছি। তাহলে এখানে 10-এর দল একটা, এরপর 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10-এর দল আরো একটা যদি আমরা করি, এভাবে করে আমরা 10-এর দল যদি আরো বাড়াই তাহলে কতগুলো ফুল আছে সহজে আমরা গণনা করতে পারবো। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে আমরা এখানে আরো একটা 10-এর দল বানিয়ে নিলাম। একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আরো একটা 10-এর দল বানিয়ে ফেললাম। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, আরো একটা 10-এর দল আমরা এখানে বানিয়ে ফেললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 5টা 10-এর দল আরো 4টা আলাদা পাচ্ছি। তাহলে কত পাবো আমরা? আমরা পাবো 5টা 10-এর দলে 50, আরো 4টা মিলে 54টা। এখানে ঠিক একইভাবে ফুলের বদলে আমরা কি ব্যবহার করছি? ব্লক ব্যবহার করেও করতে পারি। তাহলে দেখুন 10-এর দল 1 2 3 4 5টা, আরো একটা একটা করে 4টা, মোট আমরা কতটি পাচ্ছি? 54টি পেয়ে যাচ্ছি। এখানেও ঠিক একইভাবে আমাদেরকে কি বলা আছে? বলা আছে কাঠির সংখ্যা কত। তাহলে এখানে একইভাবে যদি আমরা 10-এর দল তৈরি করি তাহলে কত হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। প্রত্যেকটাতে কয়টা করে আছে? আমরা দেখতে পাচ্ছি প্রতিটাতে একটা বান্ডেলে অর্থাৎ এক মুঠোতে কতটা কাঠি আছে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে 10টা করে কাঠি থাকবে। তাহলে আমরা এভাবে করে 1 2 3 4 5 6 7 8 9, 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তাহলে 31টা 10-এর দলে কত হয়? 310। আর এখানে আরো 1 2 3 4 5টা এক্সট্রা আছে। তাহলে আমরা পাচ্ছি কত? 315। এভাবে আমরা গণনা করতে পারি। এরপরে ব্লকের মাধ্যমে 110-এর দল তৈরি করে গণনা করতে বলা হয়েছে এখানে। তাহলে ব্লকের মাধ্যমে আমরা এরকম 100-এর দল তৈরি করতে পারি। 10টা করে 10 বার যদি আমরা করি, দেখুন 10টা করে আছে উপর নিচে আর পাশাপাশিও 10টা আছে। তাহলে 10টা 10 মিলে কত হয়? 100 হয়। এটা আমরা মনে রাখবো। একইভাবে তাহলে এখানে আছে 100টা, এখানে আছে 100টা, এখানে আছে 100টা। তাহলে 3টি 100-এর দল অর্থাৎ 300 হয়ে যাচ্ছে। আর এখানে 10 করে 4টা আছে, তাহলে 4টি 10-এর দল মিলে হয় 40। একটি করে মোট 5 বার আছে, তাহলে হচ্ছে 5। তাহলে কত হচ্ছে? 340 আর 5 মিলে 345। তাহলে 3টা শততে শতকের ঘরে আমরা বসাবো 3, দশকের ঘরে 4, এককের ঘরে 5, অর্থাৎ 345।
একইভাবে আমরা এখান থেকে পাচ্ছি 100 আর এখান থেকে পাচ্ছি আরও 100, তাহলে কত হচ্ছে 200। তাহলে 3, 10 আর এখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা পাচ্ছি 200 বা 236। একইভাবে আমরা এখানেও করতে পারি, তাহলে 100 আর এখানে কত 4, 10 আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে আমরা পাবো 147। একইভাবে 100, 200, 300, 400, 500, 500 দশকের ঘরে কিছু নেই আর এককের ঘরে আছে 1, 2, 3, 4, তাহলে হবে কিছু না থাকলে সেই জায়গায় আমরা শূন্য বসাবো, তাহলে 504। এখন এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কি আমাদেরকে নোট দেয়া আছে। কতটা নোট দেয়া আছে? আমাদেরকে দেয়া আছে 100, 200, 300, 400 আর এখানে 10 টাকার নোট কয়টা দেয়া আছে? 1, 2, 3, 4, 5টা আর এখানে 1 টাকার নোট আছে 2টা, তাহলে আমরা কত পাচ্ছি 452। এখন আমাদেরকে বলছে সংখ্যাটি কত হবে। কতগুলো শত আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6, 6 শত। কতগুলো 10 আছে? 1, 2, 3, 4, 5, 5 10, 1, 2, 3, 4, 5, 5 1, তাহলে 655। আমাদেরকে এখন বলছে কতটি 100, কতটি 10 এবং কতটি 1-এর কার্ড আছে তা গণনা করি। কিভাবে গণনা করব? তাহলে 100-এর আছে 1টা, 2টা, 3টে, 4টে, 5টে, 6টে। তাহলে 100-এর কয়টা আছে আমরা গুনি? 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টি 100। আমরা এভাবে নিজেরা দাগ দিয়ে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি সবগুলো আমরা ঠিকভাবে নিয়েছি কিনা। আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে একটি বাদ থেকে গেছে, তাহলে অর্থাৎ আমরা ভুল করেছিলাম। তাহলে এখানে হবে কয়টি? 7টি। এরপরে আমরা 10 পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টি, 6টি 10 আর 1 আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি 1। একইভাবে আমাদেরকে এখন বলছে সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। তাহলে সাজিয়ে লিখলে আমরা কি পাচ্ছি? আমরা 7টি 100 মিলে কত পাচ্ছি? 700। তারপরে 1, 2, 3, 4, 5, 6টি 10 মিলে পাচ্ছি কত? 6, 10 আর 5টি 1, তাহলে 765। অঙ্কে আমরা কি লিখব? 765। এখন আমরা এখানে কত টাকা হলো তা অঙ্কে লিখতে বলেছে। এখানে 100, 200, 300, 400, 500, 500। 10 কয়টা আছে? 1, 2, 3, 4, 5টি, 5, 10 আর 1 কয়টা আছে? 1, 2, 3, 4, 4, 1, তাহলে কত হবে? 554। তাহলে আমরা লিখব কি? 554। এখন বলছে নিচের সংখ্যাগুলো পড়ি 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। তাহলে 101 থেকে 500 পর্যন্ত এর ভেতরে কি কি আছে আমরা একটু দেখি। 112 অবশ্যই কি 101 থেকে 500 এর ভেতরে, তাহলে 101 আমরা লিখলাম। এরপরে 304 অবশ্যই এর ভেতরে। তারপরে আমরা কি পাচ্ছি? 134 এর ভেতরে আছে। তারপরে 444 এর ভেতরে আছে। তারপরে 382 এর ভেতরে আছে। তারপরে 333 এর ভেতরে আছে।
তারপরে 101 এর ভেতরে আছে। এরপরে 501 থেকে 1000-এর ভেতরে কে কে আছে? আমরা এরপরে দেখতে পাচ্ছি 898 আছে, তারপরে কে আছে? 505 আছে, তারপরে 712 আছে, 925 আছে, তারপরে 998 আছে, তারপরে 1000 আছে, 750 আছে, 600 আছে এবং 590 আছে। এখন আমরা এগুলো ঠিক এই জায়গায় এবং এই জায়গায় লিখে নিতে পারবো। এখন আমাদেরকে বলছে পড়ি ও অঙ্কে লিখি 110 অর্থাৎ 110, 349, 349। এর জন্য আমাদেরকে কি জানতে হবে? আসলে স্থানীয় মান জানতে হবে। তাহলে আমরা কি জানি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। তাহলে এককের ঘরে কি আছে? প্রথম ঘরটা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে একক, অর্থাৎ এককের ঘরে 0, দশকের ঘরে 1 এবং শতকের ঘরে 1, অর্থাৎ 110। এখানে কি হয়? স্থানীয় মানে আমরা জানি প্রতি ঘরের সাথে প্রতি ঘরের পার্থক্য 10 গুণ করে বাড়তে থাকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে যাই। আর যদি আমরা পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ, পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। বাম পাশ থেকে ডান পাশে আসি, তাহলে 10 ভাগ করে, অর্থাৎ এখানে 1 হলে এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 100, এটার মান হচ্ছে 1000, এটা হচ্ছে 10,000, এটা 1 লক্ষ, এরপর এটা 10 লক্ষ এবং এটা 1 কোটি। তাহলে আমরা দেখতে পাই 10টা 1 মিলে 10 হয়, 10টা 10 মিলে 100 হয়, 10টা 100 মিলে 1000, 10টা 1000 মিলে 10,000, 10টা 10,000 মিলে 1 লক্ষ, 10টা 1 লক্ষ মিলে 10 লক্ষ এবং 10টা 10 লক্ষ মিলে 1 কোটি হয়। তাহলে প্রতি ঘরের সাথে প্রতি ঘর 10 গুণ করে বাড়তে থাকে যদি আমরা হাতের ডান পাশ থেকে বাম দিকে যাই। ঠিক একইভাবে যদি উল্টো আসি, তাহলে একটা করে দেখুন শূন্য কমছে, অর্থাৎ 10 দ্বারা ভাগ করলে একটা করে শূন্য কমতে থাকে। যে যখন আমরা ভাগ শিখব তখন আমরা এই বিষয়টাও জেনে নিব। এখন আমরা কি পাচ্ছি? 585, অর্থাৎ 5টা শত, এরপরে 8টা 10 এবং 5টা 1 মিলে 585 হয়। অর্থাৎ আমরা এখানে লিখব 5, 8, 5, 672। তাহলে 6টা শত, 72 কি হবে? 7টা 10 এবং 2টা 1, অর্থাৎ 6, 7, 2। আমরা যদি নিচে নিচে বসাই স্থানীয় মান অনুযায়ী, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। 850, তাহলে 850, আর একক কি নেই? কিছু নেই, তাহলে এখানে 0, 5, 8। এরপরে 908, তাহলে 908, কারণ এখানে দশকের ঘরে কিছু নেই, অর্থাৎ 0, 10। এখন আমাদেরকে বলছে সংখ্যার তুলনা করতে। সংখ্যার তুলনা আমরা কিভাবে করব? আমরা এখানে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, একটা 62 আর একটা 45। এখানে কয়টা 10 আছে? 6টা 10 আছে, আর এখানে 4টা 10 আছে। এখানে 2টা 1 আছে, এখানে 5টা 1 আছে। এখন আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যখন স্থানীয় মান দেখেছি তখন আমাদের সবচেয়ে বড় স্থানটা তাহলে এখানে কোনটা? দশকের স্থান। আমরা সব সময় যখন তুলনা করব তখন কি করব? আমরা বড় স্থান থেকে তুলনা করা শুরু করব, অর্থাৎ দশকের স্থান থেকে তুলনা করছি। তাহলে যেই স্থানের মানটা বড় হবে, অঙ্কটা বড় হবে, সেটা কি হবে? সেই সংখ্যাটা বড় হবে। যদি একই হয়ে যায়, যেমন এখানে 62, এখানে যদি 6, 3 থাকে, তাহলে এখানেও 6, এখানেও 6।
যদি একই হয়ে যায় তাহলে আমরা পরবর্তী অর্থাৎ ডান পাশের অঙ্কটা খেয়াল করব। এভাবে করে আমরা যেতে থাকব। যখনই আমরা দেখব যে কোনো একটা অঙ্কে এসে স্থানে এসে কোনো একটা সংখ্যার পার্থক্য দেখা যাচ্ছে অর্থাৎ বড় ছোট আমরা বুঝতে পারছি, তখন যে অঙ্কটা বড় হবে সেই সংখ্যাটাকে আমরা বড় বলবো। যেমন এখানে আছে 6, এখানে আছে 4, অর্থাৎ 6 যেহেতু 4 থেকে বড় তাই আমরা বলতে পারি 62 বড়। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 4টা শত আছে, এখানে 2টা শত। এখানে তাহলে কোনটাতে শত বেশি? আমরা জানি 4টা শত, অর্থাৎ এখানে শত বেশি। তাহলে এই সংখ্যাটা বড় হবে এবং 253 সংখ্যাটা ছোট হবে। এখন আমাদেরকে বলছে 354 এবং 325 সংখ্যাটা তুলনা করে কোনটা বড় তা দেখি। তাহলে এখানে কয়টা শত আছে? 354-তে 3টা শত আছে। আর 325-এ কতটা শত আছে? এখানেও 3টা আছে, ঠিক যেমনটা আমরা বলছিলাম। কিন্তু দশকের ঘর যখন দেখব তখন দেখছি এখানে 5টা 10 আছে আর এখানে মাত্র 2টা 10 আছে। তাহলে কোথায় বেশি আছে? এই সংখ্যাটাতে বেশি আছে। তাহলে আমরা বলতে পারবো 354 বড় এবং 325 ছোট। ঠিক একইভাবে আমরা এখন যখন এখানে 1 নাম্বার সমস্যাগুলো দেখছি তখন কি বলতে পারবো? এখানে আমরা খেয়াল করলে দেখব 85 এবং 57। তাহলে দশকের ঘরে 85 57 কি আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 8, 8টা 10, এখানে 5টা 10। তাহলে কোন সংখ্যাটা বড়? তাহলে আমরা দেখতে পাচ্ছি 85 সংখ্যাটা বড়। ঠিক একইভাবে 524 এবং 348, 524 348, এখানেও আমরা দেখতে পাচ্ছি 5টা শত আছে, এখানে 3টা শত আছে। তাহলে কোথায় বেশি আছে? এখানে বেশি আছে। তাহলে এই সংখ্যাটা বড় হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 3 4 6 7 0, এখানে সমান 6 6 সমান, অর্থাৎ 6টা শত, এখানেও 6টা শত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা 10, এখানে 7টা 10। তাহলে কোথায় 10 বেশি আছে? এই সংখ্যাটাতে 10 বেশি আছে। তাহলে 670-কে আমরা কি বলতে পারবো? বড় বলতে পারবো। একইভাবে 423, অর্থাৎ 4 2 3 এবং 4 2 8, এখানে দেখতে পাচ্ছি 4টা শত, এখানেও 4টা শত। এখানে 2টা 10, এখানেও 2টা 10। কিন্তু এখানে আছে 3টা 1 আর এখানে আছে 8টা 1, অর্থাৎ এখানে বেশি আছে। তাহলে 428-কে আমরা বড় বলতে পারবো। একইভাবে 8 2 3 5 4 0, এখানে 8টা শতক আছে আর এখানে 5টা শতক আছে। তাহলে এই সংখ্যাটা বড়। একইভাবে আপনারা এখন বুঝতেই পারছেন শেষটাতে কি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 9টা শতক, এখানেও 9টা শতক, কিন্তু দশকে এখানে কোনো দশক নেই, কিন্তু এখানে 7টা 10 আছে। তাই এই সংখ্যাটা বড় হবে। এখন আমরা ছোট সংখ্যা দেখব। ছোট সংখ্যা কিভাবে পাবো? এখানে 7 5 6 5, তাহলে এখানে 7টা 10 আছে, এখানে 6টা 10 আছে। তাহলে কোথায় কম আছে? এই সংখ্যাটাতে, অর্থাৎ এই সংখ্যাটা ছোট হবে। একইভাবে 4 2 3 3 3 7, তাহলে এখানে 4টা শত, এখানে 3টা শত। তাহলে এইটাতে কম আছে, তাহলে এই সংখ্যাটা ছোট। এরপরে 5 5 7 6 4 2, এখানে 5টা শত আছে, এখানে 6টা শত আছে। তাহলে এইখানে শত কম আছে, তাই এই সংখ্যাটা ছোট। এরপরে 8 7 6 7 0 6, তাহলে এখানে শত কম আছে, তাই এই সংখ্যাটা ছোট। এরপরে 6 7 8 9 4 8, তাহলে এইখানে শত কম আছে, তাই এই সংখ্যাটা ছোট। একইভাবে 7 8 5 6 3 9, এইখানে কি আছে? শত কম আছে, তাই এই সংখ্যাটা ছোট হবে। আমাদেরকে বলছে স্থানীয় মান নির্ণয় করতে। আমরা একটু আগেই কিন্তু বলেছি স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়। আমরা কি জানি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ,
নিযুত এবং কোটি। তাহলে একটু আগে আমরা বলেছি যে এক ঘরের সাথে এক ঘরের পার্থক্য 10 গুণ করে বাড়ে যদি আমরা হাতের ডান পাশ থেকে বাম দিকে যাই। তাহলে এগুলো কি এক এক করে বসালে এক একক, এক দশক, অর্থাৎ এক এককে এক, এক দশকে 10, এক শতকে 100, 1000-এ কি হবে হাজার, এক অযুতে 10,000, 1 লক্ষে 1 লক্ষ, এক নিযুতে 10 লক্ষ এবং 1 কোটিতে কোটি। এভাবে করে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে আমরা কতগুলো কাঠি আছে সেটা প্রথমে একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখন আমরা প্রথমে যদি 10টার একটা দল তৈরি করি তাহলে প্রথমে পাবো 10, এরপরে খোলা থাকবে আরো 4টি, ঠিক এখানে যেভাবে দেখানো হয়েছে। এখন তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 দশক এবং 4 একক, অর্থাৎ একটা একটা করে 4টা আছে আর 10 করে একটা আছে, তাই এখানে আমরা লিখতে পারি 4 একক এবং 1 দশক অর্থাৎ 14। ঠিক একইভাবে এখানে 2 দশক এবং 3 একক মিলে আমরা একটা সংখ্যা পাবো যেটাকে আমরা বলবো 23। একইভাবে এখানে ছবিতে কতগুলো শত, দশের দল ও এক আছে, তাহলে এখানে কতগুলো শতকের দল আছে? একটা, দশকের দল একটা, এককের দল একটা। একইভাবে শতকের দল একটা, দশকের দল দুইটা, শতকের দল আরো একটা, এককের দল দুইটা, এখানে দশকের দল একটা, এখানে এককের দল একটা, দশকের দল একটা, এককের দল দুইটা। এইভাবে যদি আমরা দেখি আলাদা আলাদা করে না দেখে এখন যদি একসাথে করে ফেলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শতকের দল আছে 3টা, দশকের দল আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এককের দল আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 305 দশক 6 একক আমরা লিখতে পারবো। 3 শতকে হবে কত? 300। 5 দশকে কত হবে? 50। 6 এককে কত হবে? 6, অর্থাৎ 356। ঠিক একইভাবে এখানে আমাদেরকে বলছে নিচে কতগুলো হাজার, শত, 10 ও 1 আছে। তাহলে কতগুলো হাজার আছে? 1 2 2টা। তারপরে শত আছে কয়টা? 1 2 3 4টা। তারপর 10 আছে 1 2 3 4টা। এরপরে 1 আছে 1 2টা। তাহলে আমরা পাচ্ছি 2442। যে সংখ্যাটা আমরা পেয়েছি 2442, এর প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান তাহলে আমরা নির্ণয় করতে পারবো। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। তাহলে প্রথমে কি? একক। 2 একক, 4 দশক, 4 শতক এবং 2 হাজার। এখন এটাই হচ্ছে এদের আলাদা আলাদা করে স্থানের মান, এটাকেই আমরা বলছি স্থানীয় মান। প্রত্যেকটা স্থানের যে মান রয়েছে সেটাকে আমরা বলি স্থানীয় মান। তাহলে এখন বলছে আমাদেরকে স্থানীয় মান ছবি দেখে স্থানীয় মান লিখি। তাহলে এখানে আমরা যদি লিখতে চাই তাহলে কি পাবো? 3 শতক অর্থাৎ স্থানীয় মান কত? 30। 5 একক স্থানীয় মান কত? 5। ঠিক একইভাবে 4 দশক স্থানীয় মান কত? 40। এবং 1 2 3 4 5 6, 6 একক স্থানীয় মান 6। তাহলে সংখ্যাটা কত হবে? 46। একইভাবে আমরা এখানে পাচ্ছি 2 দশক এবং 1 2 3 4 5 6, 6 একক অর্থাৎ সংখ্যাটা কত হবে? 26। একইভাবে 1 2 3 4, 4 দশক এবং কোনো একক নেই, শূন্য, তাহলে কত হবে? 40। একইভাবে 1 2 3 4 5 দশক এবং 1 2 3 একক অর্থাৎ 53। এখানে দেখুন আমরা কি পাচ্ছি? 47, এর স্থানীয় মান 40 এবং 7। 352 এর কত হবে? 2 একক অর্থাৎ 2, 5 দশক অর্থাৎ 50, 3 শতক অর্থাৎ 300, যেটা আমরা বলেছি। তাহলে এখানে 2 একক, এটাকে আমরা লিখতে পারি 2 গুণ 1 অর্থাৎ 2। আমরা
সবার ডান পাশ থেকে শুরু করব, অর্থাৎ জায়গা খালি রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। 5 দশক অর্থাৎ 5 গুণ 10। আপনারা চাইলে এই লাইনগুলো নাও লিখতে পারেন, তাহলে 5 দশকে কত হবে? 50। আমরা কিন্তু এভাবে লিখব না, কারণ আমরা যাতে যোগ করতে পারি সেই অনুযায়ী আমরা সংখ্যা শুরু করি সবসময় কি থেকে? আমরা গণনা করি ডান পাশ থেকে বাম পাশে, তাই আমাদের কি করতে হবে? একক স্থান সবার ডানে থাকে। তাহলে একইভাবে 3 শতক অর্থাৎ 3 গুণ 100 বা 300। তাহলে কি পাবো? আমরা সংখ্যাটা পেয়ে যাব। আমরা লেখার সময় সবসময় সেই জন্য এককেরটাকে একটু দূরে লেখার চেষ্টা করব, তাহলে যাতে আমরা পরবর্তীগুলোতে জায়গা পাই। একইভাবে এখানে আমরা পাচ্ছি 1000-এ 0 একক, 0 দশক, 0 শতক, 1000। বলছে খালি ঘর পূরণ করি। 56-তে তাহলে কি পাচ্ছি আমরা? 5 দশক 6 একক। 83-তে তাহলে কি পাবো? 8 দশক 3 একক। 120-এ 1 শতক 2 দশক 0 একক, কারণ একক দশক শতক আমরা এভাবে চিন্তা করছি। তাহলে একক হচ্ছে 7, দশক হচ্ছে 6 এবং শতক হচ্ছে 4। একইভাবে একক হচ্ছে 6, দশক হচ্ছে 7, শতক হচ্ছে 9। একইভাবে একক 0, দশক 0, শতক 0 এবং হাজারে 1। এখন আমাদেরকে বলছে খালি ঘর পূরণ করি, তাহলে 2 দশক 8 একক মিলে 28। একইভাবে 7 দশক 4 একক। আমরা এখানে যদি লিখে রাখি একটু, একক, দশক, শতক, হাজার পর্যন্ত লিখে রাখছি আপাতত, তাহলে এককের ঘরে কত? 4 এবং দশকের ঘরে 7 দশক অর্থাৎ 70। তাহলে 4 এককে 4, 7 দশকে কত হবে? 70। তাহলে কত পাবো? 74, যদি আমরা নিচে নিচে যোগ করে বসিয়ে দেই। তাহলে এখানে এরপরে 1 শতক 8 একক অর্থাৎ শতকের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে সেটা কত হবে? 1 শতক অর্থাৎ 100। শতকের স্থানে 1 বসবে এবং এককের স্থানে 8 বসবে। যদি মাঝখানে কিছু না থাকে তাহলে সেখানে বসে 0 অর্থাৎ 108। ঠিক একইভাবে 2 শতক 3 দশক, শতকের জায়গায় 2, দশকের জায়গায় 3 আর এককের স্থানে কিছু নেই মানে 0 অর্থাৎ 230। এরপরে 7 শতক 8 দশক এবং 2 একক, তাহলে আমরা পাচ্ছি 782। 1000, হাজারের জায়গায় 1 আর দশক, শতক এবং একক সবগুলোতে 0 0 লিখলে আমরা পাবো 1000। এখন আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 24-এর জন্য, তাহলে এখানে পাচ্ছি কত? 4 একক এবং 2 দশক। তাহলে 24-এর জন্য আমরা লিখব 4 একক 2 দশক। একইভাবে আমরা 56-এর জন্য কি লিখব? 6 একক এবং 5 দশক। আমরা এটা আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, কিন্তু আমরা লেখার সময় কি লিখব? তাহলে 73-এর জন্য লিখব 3 একক এবং 7 দশক। একইভাবে আমরা কি লিখব? 98-এর জন্য লিখব 8 একক 9 দশক। 105-এর জন্য আমরা কি লিখব? 5 একক 0 দশক এবং 1 শতক। 328-এর জন্য আমরা কি লিখব? 8 একক 2 দশক এবং 3 শতক। 639-এর জন্য আমরা একইভাবে লিখব 9 একক 3 দশক এবং 6 শতক। 840-এর জন্য আমরা লিখব 0 একক 4 দশক এবং 8 শতক। এরপরে আমরা 957-এর জন্য কি লিখব? 7 একক 5 দশক এবং 9 শতক। এখানে লিখব 0 একক 0 দশক 0 শতক 1
হাজার। এখন আমরা সংখ্যার তুলনা কিভাবে করব? সংখ্যার তুলনা ইতোমধ্যে আমরা দেখেছি কিভাবে করতে হয়। তাহলে আমরা সবসময় একক, দশক, শতক এভাবে করে চিন্তা করে সবচেয়ে বড় স্থানটা দিয়ে শুরু করব। এভাবে করেই আমরা বুঝতে পারবো। যেমন এখানে 460 এবং 630 কোনটা বড় হবে? তাহলে আমরা এখানে একক, দশক, শতক স্থানে দেখতে পাচ্ছি একটাতে আছে 4, একটাতে আছে 6। তাহলে 6 যেহেতু বড়, তাই 630 সংখ্যাটা বড় হবে। ঠিক একইভাবে 5, 6, 2 এবং 5, 4, 8 এদের মধ্যে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে? আমরা দেখতে পাচ্ছি এদের শতকের স্থানে দুটাতেই 5 আছে, তাই আমরা এখনো নির্ধারণ করতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। দশকের ঘরে এখানে আছে 6, এখানে আছে 4, অর্থাৎ আমরা যদি 5 বাদ দিয়ে সংখ্যাটা লিখি তাহলে একটা দাঁড়ায় 62, একটা দাঁড়ায় 48। তাহলে আপনারা বুঝতেই পারছেন কোনটা বড়, 62 বড়। তাই আমরা এভাবে বুঝতে পারি যে আসলে তখন আমরা দশকের স্থান দেখে নির্ণয় করতে পারছি যে 6 যেহেতু বড়, তাহলে এই পুরো সংখ্যাটি বড় হবে। এখন বলছে নিচের সংখ্যাগুলো কোনটা ছোট কোনটা বড় তুলনা করি। তাহলে 128 এবং 235-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 শতকের স্থানে বড়, তাই কি হবে? 128 ছোট, 235 বড় হবে, এটা ছোট। তাহলে এখানে এরপরে 248 এবং 226-এর ভেতরে 248, 226 শতকের ঘরে দুটোতেই 2 আছে, কিন্তু দশকের ঘরে কি আছে? এখানে 4, এখানে 2, তাহলে কোনটা বড়? 4 বড়। তাহলে এই সংখ্যাটা হবে বড় আর এইটা হবে ছোট। একইভাবে 496, 469, তাহলে এখানেও শতকের ঘরে 4 4 করে আছে, কিন্তু দশকের ঘরে এখানে আছে 9, এখানে আছে 6, তাহলে এটা হবে বড়, এটা হবে ছোট। এরপরে আমরা কি পাচ্ছি? 692, 594, তাহলে এখানে শতকের ঘরে 6, এখানে শতকের ঘরে 5, তাহলে এই সংখ্যাটা বড় হবে, এটা হবে ছোট। একইভাবে 872, 858, তাহলে এখানেও দেখতে পাচ্ছি শতকের ঘরে একই অঙ্ক আছে, অর্থাৎ 8 আছে, কিন্তু দশকের ঘরে এখানে আছে 7, এখানে আছে 5। 7 যেহেতু বড়, তাহলে এই সংখ্যাটা বড় হবে। এরপরে 1000 এবং 998, তাহলে এখানে খেয়াল করতে হবে, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আছে 3 অঙ্ক বিশিষ্ট, এটা 4 অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার পর্যন্ত আছে, আর এখানে একক, দশক, শতক পর্যন্ত আছে। তাহলে যে সংখ্যায় অঙ্ক বেশি থাকবে সেটাই বড় হবে। দেখতে এখানে কি মনে হতে পারে যে 0 0 আছে, এখানে তো 9 9 8 বড় অঙ্ক আছে, কিন্তু না। কিন্তু যেহেতু এখানে শতকের পরে গিয়ে হাজার পর্যন্ত চলে গেছে সংখ্যাটি, তাই যেখানে অঙ্ক বেশি থাকবে সেটাই কি হবে? বড় হবে। অর্থাৎ দেখুন 998 সাথে কিন্তু 2 যোগ করলে 1000 হয়, অর্থাৎ 998 থেকে 1000 বড়। দেখতে ছোট মনে হলেও কিন্তু ছোট না, যেহেতু এটা স্থানীয় মান অনুযায়ী এখানে হাজারের অঙ্ক পর্যন্ত আছে, এখানে নেই, তাই এখানে অঙ্ক সংখ্যা বেশি থাকার কারণে এই সংখ্যাটা বড় হবে। এরপরে আমাদেরকে কি বলছে? নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখি। তাহলে এখানে 430, 428, তাহলে 428 এবং 430 আমরা লিখলাম। ঠিক একইভাবে উল্টোটা 430, 428, একইভাবে 675, 678, আর এখানে লিখব 678, 675, 827, 948, একইভাবে 948, 827, এরপরে 950, 985, একইভাবে 985, 950, একইভাবে 722, 744 এবং উল্টোভাবে লিখলে 744 এবং 722। এখন আমাদেরকে বলছে কি নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। ক্রমানুসারে কিভাবে সাজানো যায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। ক্রমানুসারে মানে কি? মানে হচ্ছে একটার পরে একটা বা ছোট থেকে বড়
যদি আমরা সংখ্যাগুলোকে সাজাতে চাই তাহলে ছোটর পরে যেটা আমরা পাবো বড় সেটা, এর পরে বড় যেটা পাবো সেটা। একইভাবে যদি বড় থেকে ছোট করি তাহলে ক্রম অনুসারে অর্থাৎ পর পর যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে বসাতে হবে। অর্থাৎ 232 এরপরে 223 এবং 239 এই তিনটা সংখ্যার ভেতরে সবচেয়ে ছোটকে 223, তাহলে 223 প্রথমে বসাতে হবে। তারপরে 232 এবং 239 ভেতরে কে বড়? 232 ছোট, এরপরে 239। অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আমরা ছোট থেকে বড়তে সাজাতে পারলাম। আর এখানে কিভাবে আমরা ছোট এবং বড় নির্ণয় করেছি সেটা আপনারা জানেনই, যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর স্থান যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো তিনটা সংখ্যাতে কি আছে, শতক স্থানে 2 আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি না। কিন্তু দশকের স্থানে কে আছে? এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, অর্থাৎ এই সংখ্যাটা, এই অঙ্কটা ছোট, তাহলে এটাই সবচেয়ে ছোট সংখ্যা। এরপরে বাকি দুটোর মধ্যে কে ছোট হবে? আমরা দেখতে পাচ্ছি এখানেও 3, এখানেও 3, তাহলে এখানেও আমরা নির্ধারণ করতে পারছি না, তাই এককের ঘরে দেখছি এখানে ছোট অঙ্ক আছে, তাই এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। তাহলে এভাবে করে আমরা বুঝতে পারবো। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এখন আসুন, আমাদেরকে বলছে ছোট থেকে বড়, বড় থেকে ছোটতে। তো আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন কি করতে হবে। তাহলে এখানে 328, তারপরে 432, তারপরে 540। একইভাবে উল্টো করে বসালে 540, 432 এবং 328। ঠিক একইভাবে এখানে কি পাবো আমরা? 2 এর মধ্যে পাবো 517, 529, 549। আর উল্টো করে বসালে কি পাবো? 549, 529, 517। একইভাবে 330, 407, 603। আর উল্টো করে বসালে 603, 407, 330। একইভাবে 720, 726, 729 এবং উল্টো করে বসালে 729, 726, 720। এরপরে বসালে 780, 949 এবং 1000। উল্টো করে বসালে 1000, 949 এবং 780। আমাদেরকে এখন বলছে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন। বলছে দুটি করে নিয়ে করা দলকে কি বলে? আমরা জানি যদি দুটো দুটো করে নিয়ে দল করে তাহলে তাদেরকে কি বলে? 2-এর দল বলে। যেমন 10টা করে নিলে 10-এর দল, 1টা করে নিলে 1-এর দল, 100টা করে নিলে 100-র দল। এভাবে করে যদি আমরা 2টা করে নেই, দাগ দেই, গোল দাগ করে দেই, তাহলে আমরা দেখতে পাই এখানে একটা কি থাকে? বাকি থাকে। তাহলে এখানে আমাদেরকে বলছে জোড় ও বিজোড়ের ধারণা। 2টা কানের দুল, 1 জোড়া কানের দুল বলতে পারি। 2টা কবুতরকে 1 জোড়া কবুতর বলতে পারি। তারপরে 2টা নারিকেলকে আমরা 1 জোড়া নারিকেল বলতে পারি। এরকম যদি 2টা হয়ে যায় তখন তাকে আমরা বলি জোড়। আর যদি একটা হয়, খালি থাকে একটা, তাহলে সেটাকে আমরা বলবো বেজোড়। অর্থাৎ 1 জোড়া ও একটা কানের দুল থাকলে 1 জোড়াকে আমরা জোড় বলবো, আর যেহেতু এটার কোনো জোড় নেই তাহলে এটা হয়ে যাবে বিজোড়, জোড় ছাড়া, অর্থাৎ এটা বেজোড়। ঠিক একইভাবে এখানে 2 জোড়া আছে তাই এটা জোড়, আর এখানে 2 জোড়া এবং একটা খালি আছে অর্থাৎ হচ্ছে এটা বেজোড়। ঠিক একইভাবে এটা জোড়, এটাও জোড়, এটা জোড়, কিন্তু এটা হচ্ছে একটা খালি আছে তাই এটা বেজোড়। জোড় ছাড়া থাকলে সেটাকে আমরা বলছি বেজোড়। এখানে জোড় ও বিজোড় শনাক্ত করতে বলছে, তাহলে এখানে খেয়াল করি আমরা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটাকে শুধু একটাই লিখতে পারি, 2টা মিলে একটা জোড়া বানাতে পারি, 3টা হলে একটা জোড়া একটা খালি থাকে, 4টা হলে 2টা জোড়া বানাতে পারি, 5টা হলে 2টা জোড়া একটা খালি থাকবে, 6টা হলে আমরা 3টা জোড়া বানাতে পারি। তাহলে কখনো যদি জোড়া বানানো সম্ভব না হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো বেজোড়, আর যদি জোড়া বানানো যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো জোড়। তাহলে এই অনুসারে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি 1 একটা বেজোড় সংখ্যা, 3 বেজোড় সংখ্যা, 5 বেজোড় সংখ্যা। এই হিসেবে আসলে কে কে জোড়া হয় না, অর্থাৎ 1,
3, 5, 7, 9 এরা জোড় করতে পারে না, তাই এদেরকে আমরা বেজোড় সংখ্যা বলি। এবং কোনো সংখ্যা শেষে যদি এই অঙ্কগুলো দেখি তাহলে বুঝতে পারবো সেই সংখ্যাগুলো বেজোড়। ঠিক একইভাবে আমরা খেয়াল করলে দেখব 2, 4, 6, 8 এভাবে যদি আরও দুটো যোগ করি তাহলে সেটা কি হয়ে যায় 10, অর্থাৎ শেষে কি থাকছে 0। তাহলে কখনো যদি শেষে আমরা 2, 4, 6, 8 বা 0 দেখি তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলতে পারবো জোড়। তাহলে কারা জোড় তৈরি করে কারা বেজোড় তৈরি করে সেটা আমরা এখান থেকে বুঝে ফেললাম। তাহলে 2, 4, 6, 8 হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন, 1, 3, 5, 7, 9 এটা হচ্ছে বেজোড় সংখ্যার প্যাটার্ন। প্যাটার্ন কি? প্যাটার্ন অর্থ হচ্ছে মিল খুঁজে পাওয়া, যে আমরা কিভাবে এরা হয়, কিভাবে এদের মধ্যে মিল রয়েছে সেটাই হচ্ছে প্যাটার্ন। এখন বলছে 1 থেকে 50 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করি। তাহলে আমরা কি বলছি, জোড় সংখ্যা শেষে কি থাকে এবং বিজোড় সংখ্যা শেষে কি থাকে সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে এই অনুযায়ী 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50 হচ্ছে জোড় সংখ্যা। একইভাবে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49 বেজোড় সংখ্যা হবে। এখন বলছে কোন সংখ্যা শেষে তাহলে যদি আমরা 2, 4, 6, 8, 0 থাকে তাহলে তাদেরকে আমরা জোড় বলতে পারবো, এবং 1, 3, 5, 7, 9 থাকলে বেজোড় বলতে পারবো। এখানে আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলো থেকে বেজোড় ও জোড় সংখ্যা লিখি। তো জোড় সংখ্যা কি কি পাচ্ছি আমরা? 8 একটা জোড় সংখ্যা, 13 অর্থাৎ শেষে 3 আছে তাহলে এটা একটা বেজোড় সংখ্যা, 20 শেষে 0 আছে তাহলে এটা একটা জোড় সংখ্যা, 11 শেষে 1 আছে তাহলে এটা একটা বেজোড় সংখ্যা, 24 শেষে 4 আছে তাই এটা একটা জোড় সংখ্যা, 9 একটা বেজোড় সংখ্যা, 18 শেষে 8 আছে তাই এটা একটা জোড় সংখ্যা, 7 একটা বেজোড় সংখ্যা, 21 শেষে 1 আছে তাই এটা একটা বেজোড় সংখ্যা, এবং 16 শেষে 6 আছে তাই এটা একটা জোড় সংখ্যা। একইভাবে আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় বিজোড় শনাক্ত করি। এখানে 6 জোড় সংখ্যা, 15 শেষে 5 আছে তাই এটা বেজোড় সংখ্যা, 12 শেষে 2 আছে তাই এটা একটা জোড় সংখ্যা, 25 শেষে 5 আছে তাই এটা একটা বেজোড় সংখ্যা, 23 শেষে 3 আছে তাই এটা একটা বেজোড় সংখ্যা, 32 শেষে 2 আছে তাই এটা একটা জোড় সংখ্যা, 39 শেষে 9 আছে তাই এটা একটা বেজোড় সংখ্যা, 43 শেষে 3 আছে তাই এটা একটা বেজোড় সংখ্যা, 48 শেষে 8 আছে তাই এটা একটা জোড় সংখ্যা, এবং 50 শেষেও কি আছে 0 আছে তাই এটা একটা জোড় সংখ্যা। আমাদেরকে এখন বলছে 20 চেয়ে বড় 40 চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। তাহলে 20 থেকে বড় হতে হবে এবং 40 চেয়ে ছোট হতে হবে। তাহলে 20 পরে অর্থাৎ 20, 21, 22 এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে খেয়াল করব একটা জোড় সংখ্যা থেকে আরেকটা জোড় সংখ্যার পার্থক্য 2 করে, অর্থাৎ 2 যোগ করে করে আমরা জোড় সংখ্যাগুলো পাবো। ঠিক একইভাবে 21 এরপরে 23 এখানেও বেজোড় সংখ্যাগুলো একটা থেকে একটার পার্থক্য 2 করে, অর্থাৎ আমরা পরপর দুইটা জোড় সংখ্যা বা পরপর দুইটা বেজোড় সংখ্যা পাবো না কখনোই। তাহলে বেজোড় সংখ্যার সাথে 2 যোগ করে যেমন আরেকটা বেজোড় সংখ্যা পাওয়া যায়, ঠিক একইভাবে জোড় সংখ্যার সাথে আরো 2 যোগ করে আরেকটা জোড় সংখ্যা পাওয়া যায়। এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এখন 20 সাথে 2 যোগ করলে হবে 22, এরপরে আরো 2 যোগ করলে 24, এরপরে 2 যোগ করলে 26, এরপরে 28, এরপরে 30, এরপরে 32, এরপরে 34, 36, 38। তাহলে আমরা কিন্তু 20 এবং 40 লিখবো না, কারণ 20 থেকে বড় হতে হবে, 40 থেকে ছোট হতে হবে। এবং খেয়াল করুন শেষে কিন্তু 2, 4, 6, 8 শূন্যই আছে। ঠিক একইভাবে বলছে 25 চেয়ে বড় 50 চেয়ে ছোট। তাহলে 25 সাথে 2 যোগ করলে কত হবে? 27, এরপরে 29, 31, 33, 35, এরপরে আছে কত 37, 39, 41, 43, 45, 47, 49। এখন বলছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। আমরা প্যাটার্ন কি সেটা আমরা একটু আগে আলোচনা করেছি, যে মিল খুঁজে পাওয়া। মিল খুঁজে পাওয়ার একটা উপায় হচ্ছে সবসময় খেয়াল করতে হবে কত করে বাড়ছে, অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কত করে বাড়ছে বা কত করে কমছে। এভাবে যদি আমরা মিলটা খুঁজে পাই তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবো।
তাহলে দেখুন 2 এর পরে কি দেয়া আছে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, অর্থাৎ 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে হবে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 2 যোগ করলে 16। তাহলে এইটাই হচ্ছে প্যাটার্ন। তাহলে এভাবে করে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবো। তাহলে 20 এর সাথে 2 যোগ করলে 22। একইভাবে আমরা এখানে কি পাবো 15, 20, 25। তাহলে 15 সাথে কত যোগ করলে 20 হবে 5 যোগ করলে। তাহলে ঠিক একইভাবে দেখুন 20 এর সাথে 5 যোগ করলে 25 হচ্ছে। এখন যদি এটা এরকম হতো 15, 19, 25, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে 15 সাথে 4 যোগ করলে 19 হয়, আর 19 এর সাথে 6 যোগ করলে 25 হয়। তাহলে এখানে আমরা কোনো সাধারণ মিল খুঁজে পেতাম না, অর্থাৎ কোনো প্যাটার্ন আমরা পেতাম না। এখন এখানে 5 যোগ করে করে আমরা পরবর্তী সংখ্যা পাচ্ছি। এর আগে যে উদাহরণটা আমরা দিয়েছি সেটা দিয়েও হয়তো আরও যদি সংখ্যা পাওয়া যায় সেখানে হয়তো আমরা প্যাটার্ন খোঁজার চেষ্টা করতে পারতাম, কিন্তু সেটা অন্য আলোচনা। এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে 5 করে করে বাড়ছে, অর্থাৎ এরপরে হবে 30, 35, 40, এরপরে আরও 5 যোগ করলে 45। একইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 21 এর পরে আছে 19, 19 এর পরে আছে 17, অর্থাৎ কি হচ্ছে খেয়াল করলে দেখবো আমরা 2 করে করে কমে যাচ্ছে। অর্থাৎ তাহলে 15 থেকে 2 কমলে হবে 13, 13 থেকে 2 কমলে 11, 11 থেকে 2 কমলে 9, 9 থেকে আরো 2 কমে গেলে হবে 7। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এভাবে করে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, অর্থাৎ 2 করে বাড়ছে। তাহলে 7 এর পরে কত হবে 9, 11, 13। এটা হচ্ছে একটা বেজোড় সংখ্যার প্যাটার্ন। ঠিক একইভাবে 6, 4, 6, 8, 10, 12, 14 এগুলো কি 2 করে বাড়ছে, তাহলে এটা একটা জোড় সংখ্যার প্যাটার্ন। বলছে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি যা 3 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে, অর্থাৎ 3 দিয়ে শুরু হবে, 3 এর সাথে আরো 4 যোগ করে 7, 7 এর সাথে আরো 4 যোগ করে 11। তাহলে এভাবে করে একটা প্যাটার্ন বিজোড় সংখ্যার জন্য তৈরি করতে বলা হয়েছে। তাহলে 19 এর সাথে 4 যোগ করলে হবে 23, 23 এর সাথে 4 যোগ করলে হবে 27, 27 এর সাথে 4 যোগ করলে হবে 31, 31 এর সাথে 4 যোগ করলে হবে 35। এখন বলছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম দেখি। একইভাবে তাহলে আমরা কিন্তু দেখেছি এরকম একটি, তাহলে এখানে 5 করে করে বাড়ছে, আমরা খেয়াল করলে বুঝতে পারবো। তাহলে পরবর্তী 3টার জন্য কি করতে হবে 5 আরো যোগ করে দিতে হবে। তাহলে 20 এর পরে 25, 30, 35, আর একটা খালি ঘর যেটা আছে সেটাতে 35 এর সাথে আরো 5 যোগ করলে আমরা পেয়ে যাব 40। আমাদেরকে এখন কি বলছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই। বলছে 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত করে দেখানো হয়েছে, অর্থাৎ 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত। 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত, 48 থেকে কমে সেটা কত হবে 46। তাহলে 48, 46, 44, 42, 40, 38 পর্যন্ত। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে বলছে 3 করে বেড়ে 9 থেকে 24, 9 থেকে 24 3 করে বাড়তে হবে। তাহলে 9, 12, 15, 18, 21, 24 প্রতি ক্ষেত্রে 3 করে বাড়ে। বলছে 5 করে কমে 50 থেকে 40 পর্যন্ত আসতে হবে। তাহলে 50 থেকে 40 কিভাবে আসবে 50, 45, 40 এভাবে আসতে হবে 5 করে কমে। তাহলে আমরা এটা কোথায় পাবো 50, 45, 40 কোথায় আছে 50, 45, 40 আমরা ঠিক এখানে খুঁজে পাচ্ছি। এখন আমাদেরকে বলছে আসুন নিজে করি। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কত হবে আমরা দেখতে পাচ্ছি 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, অর্থাৎ 2 করে করে বাড়ছে। তাহলে 7 এর পরে কত হবে 2 বাড়লে 9, এরপরে 11, এরপরে 13। একইভাবে 2, 3, 5, 8, 12, 2, 3, 5, 8, 12। আমরা যদি পার্থক্য খেয়াল করি তাহলে এখানে দেখুন কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 এবং 3 এর পার্থক্য 1, অর্থাৎ 1 বেড়েছে, এরপরে 2 বেড়েছে, এরপরে 3 বেড়েছে, এরপরে 4 বেড়েছে। এরপরে তাহলে আমরা কি বুঝতে পারছি প্রতিবার 1 করে করে বেড়ে যাচ্ছে পার্থক্য। তাহলে এরপরে কি হবে 5 বাড়বে।
তাহলে 12-র সাথে 5 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? 17 পাবো। এরপরে পার্থক্য যদি 6 বাড়ে তাহলে 17-র সাথে 6 যোগ করলে আমরা 23 পাবো। এরপরে যদি পার্থক্য 7 বাড়াতে হয় তাহলে 23-এর সাথে 7 যোগ করে আমরা 30 পাবো। তাহলে আমরা লিখব কত? 17, 23, 30। এরপরে আমাদেরকে দেয়া আছে কত? আমাদেরকে দেয়া আছে 40, 42 খালি ঘর, 46 খালি ঘর, 50 এরপর খালি ঘর, অর্থাৎ 2 করে বাড়ছে। যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে 42-এর সাথে 2 যোগ করলে 44 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা সঠিক, অর্থাৎ 44-এর সাথে 2 যোগ করে 46 হচ্ছে, 46-এর সাথে 2 যোগ করে 48, 48-এর সাথে 2 যোগ করে 50, 50-এর সাথে 2 যোগ করে 52 পাচ্ছি আমরা। এখন আমাদেরকে কি বলছে? নিচের সংখ্যাগুলো জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। তাহলে জোড় বিজোড় কোনটা? তাহলে 16, 18, 20 এটা হচ্ছে জোড়, যেহেতু শেষে 6, 8, 0 দেখতে পাচ্ছি। এরপরে তাহলে পরবর্তী সংখ্যা কি হবে? 2 করে যেহেতু বাড়ছে তাহলে পরবর্তী হবে 22, 24, 26 এবং 28। এর পরবর্তীটা আমরা শেষে 7, 9, 1 দেখতে পাচ্ছি, তাহলে এটা বেজোড়। তাহলে এরপরে কত হবে? এখানেও 2 করে বাড়ছে, তাহলে 43, 45, 47, 49। এখন এখানে কি বলা আছে? বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। 10টা প্যাটার্ন এভাবে তৈরি করতে বলছে আমাদেরকে। এখন তাহলে কি করব? আমরা 10টা প্যাটার্ন তৈরি করতে হবে, 47 দিয়ে শুরু হবে। তাহলে 47, 49, 47 থেকে কি হবে? আরো 2 কমলে হবে 45, এরপরে আরো 2 কমলে 43, এরপরে 41, 39, এরপর 37, 35, 33, এরপর 31, এরপরে 29। ঠিক একইভাবে 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়বে, 10টা তৈরি করতে হবে জোড় সংখ্যার জন্য। তাহলে 24 দিয়ে শুরু, তাহলে 4 বাড়লে 28, 32, 36, 40, 44, 48, 52, 56 এবং 60। 10টা আমরা করে ফেললাম। এখন বলছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টা সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। আমরা দেখতে পাচ্ছি কি করে? 3, 6, 9, অর্থাৎ কি 3 করে বাড়ছে। তাহলে 3 করে বাড়লে 9-এর পরে হবে 12, 12-র পরে হবে 15, 15-র পরে হবে 18, 18-র পরে 21, অর্থাৎ আমরা লিখব 3 করে বাড়ছে। এবং এর পরেরটাতে কি হবে? 15-র পরে 13, 13-র পরে 11, অর্থাৎ 2 করে কমছে। তাহলে 11-র পরে হবে 9, 9-এর পরে 7, 7-এর পরে 5, 5-এর পরে 3, আমরা বলবো 2 করে কমছে। আমাদেরকে এখন বলছে ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম। ক্রমবাচক অর্থাৎ আমরা যদি একটার পরবর্তী আরেকটা এভাবে করে চিন্তা করতে থাকি তাহলে তাদের অবস্থান আমরা বোঝাবো, সেই অবস্থানটাকে আমরা বলছি ক্রম। তাহলে সেটাকে আমরা কিভাবে বলি? আমরা বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এভাবে করে ছোট থেকে বড় আমরা বলতে পারি। তাহলে বাম থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ তার অবস্থান প্রথমে, তার অবস্থান 2 নম্বরে, তার অবস্থান 3 নম্বরে, 4 নম্বরে এবং 5 নম্বরে। তাহলে আমাদেরকে এখন বলছে বাম থেকে কে দ্বিতীয়, বাম থেকে কে দ্বিতীয়। তাহলে বাম পাশ থেকে দ্বিতীয়কে ঘোরা। আর ডান থেকে কে প্রথম? ডান থেকে প্রথম হচ্ছে মোরগ। এরপরে বলছে ডান থেকে কে পঞ্চম? ডান থেকে পঞ্চম হচ্ছে হাতি। বাম থেকে কে চতুর্থ? বাম থেকে চতুর্থ হচ্ছে খরগোশ। এরপর ডান থেকে কে তৃতীয়? ডান থেকে তৃতীয় হচ্ছে বাঘ। তাহলে বলছে তুমি শ্রেণীকক্ষে বেঞ্চের কোথায় বসো, অর্থাৎ বাম দিক থেকে না ডান দিক থেকে সেটা বলতে হবে প্রথমে। যেহেতু এখানে সংখ্যা না, সরাসরি 1, 2, 3, 4 এভাবে না, তাহলে আমরা কোথা থেকে বলছি সেটা বুঝতে হবে। যে আমরা যদি এভাবে 1, 2, 3, 4, 5 এভাবে যদি একটা বেঞ্চ চিন্তা করি, তাহলে আমি যদি এখানে বসি তাহলে আমি বাম দিক থেকেও 3 নম্বরে তৃতীয়, ডান দিক থেকেও তৃতীয়।
কিন্তু আমি যদি এখানে না বসে এই জায়গায় বসি তাহলে কিন্তু আমি বললেই হবে না যে চতুর্থ অবস্থানে আছি, আমাকে বলতে হবে আমি বাম দিক থেকে চতুর্থ অবস্থানে আছি, কিন্তু আবার ডান দিক থেকে চিন্তা করলে আমি কিন্তু দ্বিতীয় অবস্থানে আছি। তাহলে এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বলছে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলি। বাম থেকে হলে সে প্রথম, আনারস প্রথম, তারপর আপেল দ্বিতীয়, আঙ্গুর তৃতীয়, কলা চতুর্থ এবং তরমুজ পঞ্চম। এগুলোকে আমরা এভাবে লিখতে পারি। আর ডান দিক থেকে হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে বলতে পারি। 5 জন শিক্ষার্থী হাতে হাত ধরেছে। বাম থেকে 4 জনকে গোল দাগের মধ্যে রাখি। বাম থেকে 4 জনকে গোল দাগের ভেতরে রাখলাম। বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের ভেতরে রাখি। বাম থেকে চতুর্থ জনকে আমরা গোল দাগের ভেতরে রাখলাম। এখন বলছে নিচের 5 জন শিশুর মধ্যে আলীকে খুঁজে বের করতে হবে। তার বন্ধু বলল আলী দ্বিতীয় আসনে বসেছে। অপর বন্ধু বলল আলীর ডান দিকে 3 জন শিশু আছে। তাহলে আলীর ডান দিকে, আলী আমরা বুঝতে পারছি একজন বালক আর বাকিরা বালিকা। এখানে আলীকে আমরা বুঝতে পারছি কিভাবে, চেহারা দেখে বোঝা থেকেও আমরা বুঝতে পারছি। এখানে বলল দ্বিতীয় অবস্থানে সে আছে, আবার সেও আছে, কিন্তু বলল অপর বন্ধু আলীর ডান দিকে 3 জন আছে। তাহলে সে যদি হয় তার ডান দিকে 3 জন আছে, কিন্তু সে যদি হয় তার ডান দিকে কিন্তু 3 জন নেই। তাহলে আলী কে হবে? এই বালকটি আলী হবে। বলছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরো 5 জন শিশু আছে। কতজন শিশু লাইনে আছে? তাহলে সবিতা কি আছে আমরা এখানে চিত্রটা দেখি। বলছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে আরো 5 জন শিশু আছে। তাহলে সামনে থেকে দ্বিতীয় অবস্থানে আছে। এটা হচ্ছে সবার সামনে থেকে সে 2 নম্বরে আছে এবং সবার শেষে আরো তার পেছনে আরো 5 জন আছে। শিশুর সংখ্যা কিভাবে হিসাব করব? তাহলে তার সামনের একজন, সে নিজে এবং তার শেষে আরো 5 জন, অর্থাৎ কতজন আছে? 7 জন আছে। এখন তাহলে আমাদেরকে এখানে বলছে শিশুর সংখ্যা কিভাবে হবে? তাহলে 2 + 5 অর্থাৎ 7। বলছে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু সামনে থেকে তৃতীয় এবং পেছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে? রাজু সামনে থেকে 3 নম্বরে আছে এবং পেছন থেকে 5 নম্বরে আছে। তাহলে রাজুর সাথে দুইটা অবস্থাকেই তুলনা করা হয়েছে। তাহলে আমরা যদি আলাদা আলাদা করি, রাজু সামনে থেকে 3 নম্বরে আর পেছন থেকে 1 2 3 4 5 নম্বরে, তাহলে আমরা মোট টোটাল কতজন পাচ্ছি? 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 + 5 7। এখানে দুটো সমস্যা কিন্তু আলাদা আলাদা ধরনের, সেটা আমাদেরকে বুঝতে হবে। একটাতে সামনে কতজন পেছনে কতজন আছে তার অবস্থানটা আলাদা করে আমরা এখানে বুঝতে পারছি, আর এখানে সামনে এবং পেছনে দুটোর সাথেই তাকে তুলনা করা হয়েছে। তাই এখানে আমরা যদি চিত্র এঁকে ফেলি তাহলে আমাদের বুঝতে সবসময় সুবিধা হবে। এখন বলছে ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম। ঠিক একইভাবে 6 নম্বরকে আমরা ষষ্ঠ, 7 নম্বরকে সপ্তম, 8 নম্বরকে অষ্টম, 9 নম্বরকে নবম এবং 10 নম্বরকে দশম বলবো। এখন বলছে লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। সামনে আছে নাসিমা এবং পেছনে আছে জারিয়া। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান। তাহলে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। বলছে সামনে থেকে কে ষষ্ঠ? সামনে থেকে 1 2 3 4 5 6, ষষ্ঠকে আব্দুর রহিম। পেছন থেকে কে সপ্তম? একইভাবে পেছন থেকে হিসাব করলে সে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহলে ডেভিড। সামনে থেকে কে নবম? সামনে থেকে নবম হচ্ছে রতন। আলিয়ার অবস্থান কততম? সামনে থেকে আমরা যদি চিন্তা করি, সামনে থেকে হচ্ছে অষ্টম আর পেছন থেকে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে প্রত্যেকের অবস্থান কিন্তু আমরা দুইভাবে বলতে পারি, সামনে থেকে একবার, পেছন থেকে একবার। আচ্ছা, এখন বলছে ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখো। ডান দিক থেকে 1 2 3 4 5 6 7 রাখলাম। ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখি। মনে রাখবো 7 জন এবং সপ্তম স্থান ভিন্ন, অবশ্যই ভিন্ন, অর্থাৎ সপ্তম স্থান হচ্ছে তার অবস্থান, আর 7 জন মানে হচ্ছে
মোট 7 জনকে এখানে বোঝানো হচ্ছে, আর সপ্তম বলতে একটি নির্দিষ্ট অবস্থানকে বোঝানো হচ্ছে, এখানে আলাদা করে দেখানো হয়েছে। একটি লাইনে মিল্টন হচ্ছে পেছন থেকে অষ্টম এবং মিল্টনের সামনে আরও 5 জন আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে? তাহলে মিল্টনের সামনে আরও 5 জন, আমরা সামনে দিলাম 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। পিছন থেকে তার অবস্থান অষ্টম, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ অষ্টম অবস্থানে সে পিছন থেকে আছে আর সামনে আছে 5 জন। তাহলে মোট কতজন আছে শিক্ষার্থীর সংখ্যা? আমরা 8 যোগ 5 করলে পেয়ে যাব মোট 13 জন। বলছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ, পেছন থেকে তৃতীয়। তাহলে এখানে সামনে থেকে আমরা এখানে একইভাবে লিখব সামনে পেছনে। সামনে থেকে সে ষষ্ঠ, 1 2 3 4 5 6, সামনে থেকে ষষ্ঠ অবস্থানে আছে। তাহলে এবং বলছে পিছন থেকে তৃতীয়, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, পিছন থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। তাহলে দুটোর সাথে তুলনা করা হয়েছে। তাহলে কতজন শিশু আছে সবগুলো গুনে ফেলবো, 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট কতজন আছে? 3 যোগ 5 বা 5 যোগ 3 অর্থাৎ 8 জন। তাহলে আশা করি আপনারা সবগুলো বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের ফেসবুকে জানাতে পারেন, আমাদের অ্যাপ ইনস্টল করে ফেলতে পারেন অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই, মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন।